নবম শ্রেণীর প্রত্যেক ছাত্রছাত্রীকে আমার চ্যানেলে স্বাগত। আমি অসিত স্যার। আজকে তোমাদের সাথে যেটা আলোচনা করব, বাংলা বিষয়ের একটা গল্প, ইলিয়াস। লিখেছেন লিও তলস্তয় এবং যিনি তর্জমা করেছেন তিনি হলেন মনীন্দ্র দত্ত। এখন যে কথাটা আমি তোমাদেরকে বারবার বলি সেটা আগে মনোযোগ সহকারে শোনো। সেটা হলো যে কোনোভাবে ভিডিওকে টানা হেঁচড়া না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। যদি তোমাদের ক্লাস ভালো লাগে তাহলে আজকে যদি তোমরা নতুন হও তাহলে একটা সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদেরকে দেখানোর জন্য শেয়ার করবে। ভালো লাগলে লাইক তো করছোই। তাহলে এসো আমরা এই গল্পটা যখন পড়বো, আমরা গল্পটার বিষয়ে যখন জানবো তার আগে আমরা জেনে নেব কয়েকটা দিক। প্রথমে আমরা লেখক যিনি তার সম্বন্ধে একটু পরিচিতি ঘটিয়ে তারপরে গল্পের যে চরিত্রগুলো আছে যেটা জানলে পরে তোমার গল্পটা পড়তে এবং আমি যখন পাঠ করে তোমাদের বোঝানোর চেষ্টা করব তখন বুঝতে অত্যন্ত সহজ হয়ে যাবে এবং চরিত্রগুলো যখনই জেনে যাবে তখনই তোমরা মেলাতে পারবে যে কার কিভাবে চরিত্রগুলো আমাদের গল্পে রয়েছে। তাহলে আর বেশি কথা নয়, এসো আমি একটু লেখক সম্বন্ধে পরিচিতি দিয়ে চরিত্রগুলো সম্বন্ধে আলোচনা করি। তাহলে প্রথমেই বলি যে এটা লিখেছেন লিও তলস্তয়, যিনি জন্মগ্রহণ করেছেন 1828 খ্রিস্টাব্দের 9 সেপ্টেম্বর রাশিয়ার তুলা প্রদেশের পলিয়ানা নামক স্থানে। এবং তিনি অসামান্য প্রতিভার অধিকারী ছিলেন। বিশেষত একাধারে তিনি ছিলেন এক গল্পকার, ঔপন্যাসিক, প্রাবন্ধিক, নাট্যকার এবং শিশু সাহিত্যিক। এই লেখকের আরেকটা বিশেষ প্রতিভা ছিল, সেটা হচ্ছে 5 বছর বয়সেই তিনি কিন্তু রুশ, জার্মানি, ফরাসি এই যে ভাষাগুলো, এই ভাষাগুলোকে তিনি শিখে ফেলেছিলেন। শুধু তাই নয়, লাতিন ভাষা, ইংরেজি, আরবি, ইতালি, গ্রিক, হিব্রু এই ভাষাগুলোও কিন্তু তিনি আয়ত্ত করে নিয়েছিলেন মাত্র 5 বছর বয়সে। তাহলে প্রতিভা কি রকম ছিল নিশ্চয়ই বুঝতে পারছো। ইনি বিভিন্ন ধরনের যে উপন্যাসগুলো লিখেছিলেন বা বড় গল্প, ছোট গল্প যেগুলো লিখেছিলেন, নাটক লিখেছিলেন, বিশেষত উপন্যাসের মধ্যে যেটা ছিল যুদ্ধ ও শান্তি, পুনরুত্থান, এছাড়াও গল্পের মধ্যে বিশেষ যে গল্পগুলো প্রাধান্য পেয়েছিল ইভান ইচের মৃত্যু, ফাদার সিয়েগি, এবং নাটক ছিল বেশ কিছু। তার মধ্যে দু একটা নাটকের নাম বলি, অন্ধকারের শাস্তি, জিন্দা লাশ, এই ধরনের বিভিন্ন তার সাহিত্য রচনার মধ্য দিয়ে তিনি খ্যাতি অর্জন করেছিলেন। এখন তার পিতার নাম ছিল কাউন্ট নিকোলাই ইলিচ তলস্তয় এবং মাতা ছিলেন প্রিন্সেস মারিয়া তলস্তয়। এই লেখক বা বিশেষ যে প্রতিভাধর লেখক, তিনি মারা গেলেন 1910 খ্রিস্টাব্দে 20 নভেম্বর। এই মোটামুটি তার স্বল্প পরিসরে একটু পরিচিতি। এরপরে আমরা আসবো সেটা হচ্ছে এই গল্পের যে চরিত্রগুলো আছে সেই চরিত্রগুলোকে প্রথমে কিন্তু আমাদের জেনে নিতে হবে। প্রথমে বলি ইলিয়াস। এই গল্পের ইলিয়াস হচ্ছে প্রধান চরিত্র, যিনি ছিলেন সৎ, পরিশ্রমী এবং সারাটা জীবন ধরে তিনি পরিশ্রম করে অনেক অর্থাগম করেছিলেন, অনেক সম্পত্তির মালিক হতে পেরেছিলেন এবং শেষে তিনি, গল্পের শেষে আমরা দেখব, তিনি একেবারে নিঃস্ব হয়ে গিয়েছিলেন। কিন্তু তার চরিত্রের মধ্যে এই সততা,
ঈশ্বরীয় ভক্তি, বিভিন্ন ধরনের যে চারিত্রিক গুণগুলো ছিল সেগুলো কিন্তু গল্পে ফুটে উঠেছে। এরপরে আমরা আসি, আচ্ছা হ্যাঁ, তার সম্পূর্ণ নাম ছিল কাউন্ট লেভ নিকোলায়েচি কাউন্ট লেভ নিকোলায়েভিচ টলস্টয়, এবং তার স্ত্রী ছিল সামসেমাগি। এটা কেন বলছি আমরা এইগুলো জেনে নেওয়ার কথা, যে আমরা গল্পের অনেক পরে তার স্ত্রী সম্পর্কে জানবো, তখন যেন কোনোভাবে আমাদের অসুবিধা না হয় তার চরিত্র সম্পর্কে জানতে। তো এই সামসেমাগি অনুরূপ ভাবে, অর্থাৎ আমাদের গল্পের যে চরিত্র ইলিয়াস, এই ইলিয়াসের সঙ্গে একইভাবে তিনিও কিন্তু পরিশ্রম করেছেন। নেক্সট হচ্ছে মোহাম্মদ শাহ। মোহাম্মদ শাহ আমরা গল্পে দেখব ইনি একজন প্রতিবেশী, সহানুভূতি, সহমর্মিতা এই চরিত্রের মধ্যে কিন্তু আমরা লক্ষ্য করেছি। তারপরে অন্যান্য স্বল্প পরিসরে যে চরিত্রগুলো আছে, সেটা ইলিয়াসের দুই ছেলে এবং এক কন্যার কথা এসেছে, পাশাপাশি তার অতিথি হিসেবে এসছেন মোল্লা বা মোল্লা সাহেব এবং আরো অন্যান্য অতিথিরা। এই হচ্ছে চরিত্রের বর্ণনা। এরপরে আমরা কি করব না, গল্পটাকে আমরা পড়ব এবং প্রত্যেকটা লাইন ধরে ধরে এর ব্যাখ্যাগুলো করার চেষ্টা করব। ইলিয়াস লিও টলস্টয়। উফা প্রদেশের ইলিয়াস নামে একজন বাস্কি বাস করত। এই উফা প্রদেশ হচ্ছে রাশিয়ার একটা শহর, এবং সেখানে বাস্কি বলে যে সম্প্রদায়, এটা তুর্কিদের একটি উপজাতি, এরা বাস করত। ইলিয়াসের বিয়ের 1 বছর পরে যখন তার বাবা মারা গেল, তখন সে না ধনী না দরিদ্র। ইলিয়াসের ঠিক বিয়ে হয়েছে, তারপরেই তার বাবা মারা গেলেন। তখন তার যে বিষয় আশয় বা সম্পত্তির অবস্থাটা ছিল, সেটা না গরিব ছিল না ধনী ছিল। 7টা ঘটকি, অর্থাৎ ঘোড়া আমরা জানি, ঘটকি মানে হচ্ছে স্ত্রী ঘোড়া, তাহলে মনে রাখবে এগুলোতেই কিন্তু প্রশ্ন হয়। 7টা ঘটকি, 2টো গরু আর 20টা ভেড়া, এই ছিল তার বিষয় আশয়। এইটা যা কিছু বিষয় সম্পত্তি, কিন্তু ইলিয়াসের সুব্যবস্থার তার সম্পত্তি কিছু কিছু করে বাড়তে লাগলো। ইলিয়াসের সুব্যবস্থা অর্থাৎ তার পরিশ্রম, তার একনিষ্ঠতা, আস্তে আস্তে সেবা যত্ন সমস্ত কিছুতে তার কিছু কিছু করে এরকম বাড়তে লাগলো। সে আর তার স্ত্রী সকলের আগে ঘুম থেকে ওঠে আর সকলের পরে ঘুমোতে যায়। সবার আগে সে উঠে যায় তার স্ত্রীকে সঙ্গে নিয়ে, এবং সবার শেষে ঘুমোতে যায়। বুঝতেই পারছো কি কঠোর পরিশ্রম তারা করছিল। সকাল থেকে রাত পর্যন্ত কাজ করে, ফলে প্রতি বছরই তাদের অবস্থার উন্নতি হতে লাগলো। আস্তে 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 প্রত্যেকটা বছরই, ধরো ভেড়া তার বাচ্চা হচ্ছে, ঘটকি তারও বাচ্চা হচ্ছে, গরু, এইভাবে আস্তে 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 তাদের কিন্তু বছরের পর বছরের পর আস্তে 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 সম্পত্তি বাড়তে লাগলো। এইভাবে 35টা বছর পরিশ্রম করে প্রচুর সম্পত্তি করে ফেললো। এইভাবে একটার পর একটা বছর, 35টা বছর এইভাবে পরিশ্রম করতে করতে প্রচুর সম্পত্তি হয়ে গেল। তখন কতগুলো কি হলো দেখো, তখন তার 200 ঘোড়া, 150 গরু মোষ আর 1200 ভেড়া। তাহলে ছিল 7টা ঘটকি, 2টো গরু আর 20টা ভেড়া। এই জায়গাতে এসে দাঁড়ালো কতগুলো, 200 ঘোড়া, 150 গরু মোষ আর 1200 ভেড়া। কি পরিমাণ সম্পত্তি তারা 35 বছরে কিন্তু করেছিল কঠোর পরিশ্রম করে। ভাড়াটে মজুররা তার গরু ঘোড়ার দেখাশোনা করে। ভাড়াটে মজুরান্না দুধ, দই, কুমিশ, মাখন আর পনির তৈরি করে। তো এত গরু ভেড়া, সমস্ত যে এত গবাদি পশু, এগুলো তো তাদের দুজনের পক্ষে আর দেখাশোনা করা সম্ভব হতো না।
তাই মজুর রাখতো এবং মজুরানি রাখতো। মজুরেরা কি করতো, এদের সব দেখাশোনা করত, আর যারা মজুরানিরা ছিল তারা দুধ দইত, হ্যাঁ, এবং কুমিশ, মাখন, পনির এগুলো সব তৈরি করত। তোমরা পনির এবং মাখন এই বিষয়ে জানো, কুমিশ সম্বন্ধে তোমাদের জানা না। কুমিশ হচ্ছে ওই দুগ্ধ জাতীয় এক ধরনের পানীয় তৈরি করত তারা, সেটাকে বলা হতো কুমিশ। মোট কথা ইলিয়াসের তখন খুব বলবলাও। এই বলবলাও কথাটার অর্থ হচ্ছে কি খ্যাতি বা যশ বা নাম ডাক। তখন এত সম্পত্তি হয়ে গেছে যে শুধু তার গ্রামে নয়, পাশাপাশি গ্রামে, পাশাপাশি অঞ্চলে সবাই কিন্তু তাকে চেনে, খুব খ্যাতি অর্জন করেছে, ধনী হয়ে উঠেছে। পাশের সকলেই তাকে ঈর্ষা করে। যা হয়, কেউ যদি পাশাপাশি থাকে, কেউ যদি ধনী হয়, তখন বাকিদের ঈর্ষা হয়। তোমরা দেখো না, আমাদের বিশেষ করে বাংলাতে যখন পাশের বাড়িতে কেউ একটা গাড়ি কেনে, তখন দেখবে ঠিক সকালবেলা গাড়িটা বেরোচ্ছে, আর তুমিও বেরিয়েছো কিংবা অন্য প্রতিবেশী কেউ বেরিয়েছে, দেখবে গাড়ির পিছনে কিন্তু সুন্দর সুন্দর লেখাগুলো লেখা থাকে। কি লেখা থাকে? দেখবি আর জ্বলবি, লুচির মতো ফুলবি। আবার কেউ কেউ লেখে যে চেষ্টা করো, হিংসা নয়, তোমারও হবে। বুঝতে পারছো? তাহলে পাশাপাশি সকলে তাকে ঈর্ষা করে, বলে ইলিয়াস তো ভাগ্যবান পুরুষ, কোনো কিছুতে অভাব নেই, ওর তো মরবারই দরকার নেই। মানুষ এটা বলে যে সত্যি তো, ওর তো অনেক কিছু আছে, ওর তো মরার কোনো প্রয়োজনই নেই। ক্রমে ভালো ভালো লোকের সঙ্গে তার পরিচয় হতে লাগলো, স্বাভাবিক কারণে। যখন সে ধনী হয়ে উঠলো, আস্তে আস্তে বহু জায়গার থেকে মানুষরা তাকে, তার পরিচিতি ঘটলো, এবং তারা অতিথি হয়েও আসতে লাগলো। দূর দূরান্ত থেকে অতিথিরা তার সঙ্গে দেখা করতে আসে, সকলে স্বাগত জানিয়ে সে তাদের ভোজ্য পানীয় পানীয় দিয়ে সেবা করে। যত অতিথিরা এইভাবে আসে তার সঙ্গে আলাপ পরিচয় করতে, কিংবা আত্মীয়রা আসছে, কিংবা তাকে দেখা করতে আসছে, প্রত্যেকের কিন্তু আতিথেয়তাতে কিন্তু সে কিন্তু ত্রুটি রাখেনি। প্রত্যেকের জন্য খাদ্য পানীয় সমস্ত কিছু ব্যবস্থা কিন্তু সে করে থাকে। সে যখনই আসুক, কুমির, চা, শরবত আর মাংস সবসময় কিন্তু হাজির। অতিথি এলেই একটা বা দুটো ভেড়া মারা হয়। ভাবো, যখন অতিথিরা আসছে তাদেরকে মাংস খাওয়াবে বলে ভেড়া মেরে দেয় এবং তার মাংস রান্না করে তাদেরকে খাওয়ায়। শুধু তাই নয়, সংখ্যায় বেশি হলে ঘটকিও মারা হয়। যদি দেখে যে অনেক অতিথিরা এসেছে, ভেড়া দিয়ে আর হবে না, তখন কিন্তু ঘটকিকেও মেরে আতিথেয়তা করে সে। ইলিয়াসের 2 ছেলে 1 মেয়ে, সকলেই বিয়ে হয়ে গেছে। ইলিয়াস যখন গরিব ছিল, ছেলেরা তার সঙ্গে কাজ করত, গরু ভেড়া চড়াতো। তাহলে ইলিয়াসের যখন অবস্থা খুব একটা ভালো ছিল না, এরা তখন বাবা মার সাথে সহযোগিতা করে এরা কাজ করত। তারপরে কি বলছে? কিন্তু বড়লোক হওয়ার পরেই তারা আয়েশি হয়ে উঠলো, অর্থাৎ আরাম প্রিয় হয়ে উঠলো। কেন? আমরা কাজ করব না, আমাদের তো এখন অনেক বিষয় সম্পত্তি, আমরা বসে বসে খাবো, একটু আরাম করব, এই মানসিকতা তাদের তৈরি হয়ে গেল। বড়টি এক মারামারিতে পড়ে মারা গেল। বড় ছেলেটা কোথাও মারামারি হচ্ছিল বা নিজেও মারামারি করতে গেছে, এখানে পড়ে গিয়ে সে মারা গেল। ছোটটি এমন এক ঝগড়াটে বউ বিয়ে করে আহ, ছোটটি এমন এক ঝগড়াটে বউ বিয়ে করলো যে তার বাপের আদেশই অমান্য করতে শুরু করলো। এবং ছোট ছেলেটি কি করলো, এমন একটা মেয়েকে বিবাহ করলো যে অত্যন্ত ঝগড়াঝাটি করত। এবং শুধু তাই নয়, তার বাবার সাথে অর্থাৎ ইলিয়াসের সাথেও তার কোনো আদেশ মানত না, ঝগড়াঝাটি করত। ফলে কি হলো, ইলিয়াসের বাড়ি থেকে তাদের তাড়িয়ে দেওয়া হলো। ছোট স্ত্রী এবং তার ছেলে দুজনকে তাড়িয়ে দেওয়া হলো। কিন্তু শুধু হাতেই কি তাড়িয়ে দেওয়া হলো? না, দেখো,
ইলিয়াস তাকে একটা বাড়ি দিল, একটা বাড়ি দিয়েছে, কিছু গরু ঘোড়াও দিল। ফলে ইলিয়াসের সম্পত্তিতে টান পড়ল। যখন ছোট ছেলেকে দিতে হলো এগুলো, তখন তার সম্পত্তি কমে গেল, ফলে সম্পত্তিতে টান পড়ল। তারপরে ইলিয়াসের ভেড়ার পালে মড়ক লেগে অনেকগুলো মরে গেল। এরপরে কি হলো? মড়ক অর্থে মহামারী, যখন রোগ, একটা মহামারী এলো, এই মড়ক লেগে অনেকগুলো মরেও গেল পশু। তারপরের বছর দেখা দিল দুর্ভিক্ষ। দেখো, পর পর একটা ছোট ছেলে চলে গেল, তাকে সম্পত্তি কিছু দিতে হলো, সেখানে নষ্ট হয়ে গেল, কমে গেল, সম্পত্তিতে টান পড়লো। তারপরে মড়ক লাগলো, সেখানে কিছু ক্ষয়ক্ষতি হয়ে গেল। তারপরে এসে গেল দুর্ভিক্ষ। তাহলে দুর্ভিক্ষতে কি হবে? দুর্ভিক্ষ হলে তো চাষবাস হবে না। চাষবাস না হলে তাদের যে গবাদি পশুদের যে খাবার, সে খাবারের যোগান দিতে পারলো না। দেখো, খড় পাওয়া গেল না একেবারে, পশুদের যে খাবার খড়, সেটা পাওয়া গেল না। ফলে সে বছর শীতকালে অনেক গরু মোষ না খেয়ে মরল, মারা গেল অনেকগুলো গরু মোষ। তারপর কিরবিজরা, এখানে কিরবিজ বলে রাখি যে রাশিয়ার এক ধরনের একটা উপজাতি এই কিরবিজ, এদের কাজই হচ্ছে কি চুরি করা, ডাকাতি করা, দস্যুবৃত্তি। এক কথায় দস্যুবৃত্তি হচ্ছে এদের কাজ। এরা কি করলো না, কিরবিজরা তার সবচাইতে ভালো ঘোড়াগুলো চুরি করে নিয়ে চলে গেল। বোঝা গেছে? ইলিয়াসের অবস্থা খারাপ হয়ে পড়ল। আস্তে আস্তে ইলিয়াসের অবস্থা খারাপ হয়ে গেল। যত তার অবস্থা পড়তে লাগলো, ততই তার শরীরে জোরও কমতে লাগলো। বয়স হয়েছে, আস্তে আস্তে সম্পত্তিতে টান পড়লো, প্রায় সমস্ত শেষ হয়ে যেতে লাগলো। এক তো মানসিকতাও ভগ্ন, পাশাপাশি শরীরও আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ল। এমনি করে 70 বছর বয়সে ইলিয়াস বাধ্য হয়ে তার পশমের কোট, কম্বল, ঘোড়ার জিন, তাঁবু এবং সবশেষে গৃহপালিত পশুগুলোকে বিক্রি করে দিয়ে দুর্দশার একেবারে চরমে নেমে গেল। ভাবো মানুষের পরিস্থিতি কেমন হয়। যার এত বলবোলাও ছিল, এত সম্পত্তি ছিল, সে এমন অবস্থাতে এসে পৌঁছালো যেখানে তার গায়ের কোটটা, পশমের কোট, যেটা ভেড়া বা অন্যান্য পশুদের লোম দিয়ে তৈরি করা, সে কোটটা পর্যন্ত বিক্রি করতে হলো। ঘোড়ার জিন, অর্থাৎ ঘোড়ার ওই পিঠে ছালার মতোই জিনিস আর কি, বসার জন্য যে আরামদায়ক হয়, সেই জিন, তাঁবু, মানে অস্থায়ী যে ঘর তৈরি করা হয়, সেই তাঁবু টাবু, এগুলো সবশেষে গৃহপালিত পশুগুলোকে বিক্রি করে দিতে হলো তাকে, এবং দুর্দশার একেবারে চরমে নেমে গেল। আসল অবস্থাটা বুঝে ওঠার আগেই সে একেবারে সর্বহারা হয়ে পড়লো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট লাইন, এটা থেকে প্রশ্ন হয়। আসল অবস্থা বুঝে উঠবার আগেই সে একেবারে সর্বহারা হয়ে পড়লো, সে একেবারে সর্বশান্ত হয়ে গেল। সে বুঝতে পারেনি যে এইভাবে আস্তে 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 তার সমস্ত পশুগুলো যেগুলো ছিল, পালিত পশুগুলো, সেগুলো আস্তে আস্তে কমে যাবে, ছেলে এইভাবে ছেড়ে চলে যাবে, সমস্ত সে একেবারে নিঃস্ব হয়ে যাবে, এটা সে কখনো ভাবতে পারেনি। ফলে বৃদ্ধ বয়সে স্বামী স্ত্রীকে অজানা লোকের বাড়িতে বাস করে তাদের কাজ করে খেতে হতো। কি দুর্দশা ভাবো, যে এত এত অতিথিদের আতিথেয়তা দিয়েছে যখন কার্পণ্য করেনি, যার এত বলবোলাও তৈরি মানে হয়ে গিয়েছিল, যেখানে তার সুনাম খ্যাতি, সে জায়গাতে আজকে তাদের স্বামী স্ত্রী দুজনকে অপরের বাড়িতে খেটে মজুরির কাজ করে খেতে হয়। সম্বলের মধ্যে রইল শুধু কাঁধের একটা বোঁচকা, যেটুকু সম্বল তার রইল একটা বোঁচকা। বোঁচকা মানে হচ্ছে পুটুলি, কাপড় চুপড় হ্যানত্যান নিজেদের ব্যবহার্য কিছু জিনিস, এই একটা বোঁচকা। তাতে ছিল একটা লোমের তৈরি কোট, টুপি, জুতো আর বুট, আর তার বৃদ্ধা স্ত্রী শামসেমাগি। এতক্ষণে তার স্ত্রীর নামটা আমরা জানতে পারছি, শামসেমাগি। এই ছিল তার স্থাবর অস্থাবরের সমস্ত কিছু। বিতাড়িত পুত্র অনেক দূর চলে গেছে, তার যে দ্বিতীয় পুত্র ছিল সে অনেক দূর চলে গেছে, ছেলেটা, বড় ছেলে তো আগেই মারা গেছে, আর মেয়েটিও মারা গেছে।
বৃদ্ধ দম্পতিকে সাহায্য করবার তখন কেউ নেই, নিঃস্ব অসহায় হয়ে গেছে তারা। মোহাম্মদ শাহ, যেটা বলছিলাম, ওই যে মোহাম্মদ শাহ প্রতিবেশী, যিনি সত্যি সহমর্মী সহধর্মী বলেই এই মানুষটা, অর্থাৎ মোহাম্মদ শাহ নামে এক প্রতিবেশীর করুণা হলো বুড়ো বুড়ির জন্য। সে নিজে ধনীও নয়, গরিবও নয়, মধ্যবিত্ত, তবে থাকতো সুখে, আর লোকও ভালো। ইলিয়াসের অতিথি বৎসরতার কথা স্মরণ করে তার খুব কষ্ট হলো। ওই যে বললাম সহমর্মী, তার ভালো লাগলো না যে এই ইলিয়াস একটা সময় কত আতিথেয়তা দিয়েছে, এই সব কথা জেনে তার অত্যন্ত কষ্ট হলো, দুঃখ হলো। বলল, ইলিয়াস, তুমি আমার বাড়িতে এসে আমার সঙ্গে থাকো, বুড়িকেও নিয়ে এসো, অর্থাৎ শামসেমাগিকেও নিয়ে এসো। যতটা ক্ষমতায় কুলোয় গ্রীষ্মে আমার তরমুজের ক্ষেতে কাজ করবে আর শীতকালে গরু ঘোড়াগুলিকে খাওয়াবে। শামসেমাগিও ঘটকিগুলোকে দুইতে পারবে, কুমিজ তৈরি করতে পারবে। আমি তোমাদের দুজনকে খাওয়া পরা দেবো। এছাড়া যদি কখনো কিছু লাগে বলবে, তাও দেব। এই শর্তে তাদের দুজনকে তিনি তার বাড়িতে আশ্রয় দিলেন। ইলিয়াস প্রতিবেশীকে ধন্যবাদ দিল। সে আর তার স্ত্রী মোহাম্মদ শাহর বাড়িতে ভাড়াটে মজুরের মতো কাজ করে খেতে লাগলো। প্রথমে বেশ কষ্ট হতো, কিন্তু ক্রমে ক্রমে সব সয়ে গেল। যতটা পারতো কাজ করত আর থাকতো। তারা তো সমস্ত কাজ এমনিতেই জানে। তারা তো একসময় এত সম্পত্তির, মানে এত পশুর মালিক ছিল, ফলে তাদের তো অজানা কিছু নয়। কিন্তু আজ বয়সের ভারাক্রান্ত হয়ে হয়তো কাজ করতে কষ্ট হয়, তাই যতটা পারে করে, বাকি ওখানে তারা থাকে। বুড়ো বুড়ো বুড়িকে রেখে মোহাম্মদ শাহরও লাভ হলো, কারণ নিজেরা এত একদিন মনিব ছিল বলে সব কাজ তারা ভালোভাবে করতে পারত। তাছাড়া তারা অলস নয়, সাধ্যমতো কাজকর্ম করত। তবুও এই সম্পন্ন মানুষ দুটির দুরবস্থা দেখে মোহাম্মদ শাহ অত্যন্ত কষ্ট হতো, যে যারা মালিক ছিল, এত এত সম্পত্তি ছিল, সে এসে ভাড়াটে মজুদের মতো আমার বাড়িতে কাজ করছে, এখানে যেন তার কোথাও একটু কষ্ট হতো। একদিন মোহাম্মদ শাহর একদল আত্মীয় অনেক দূর থেকে এসে তার বাড়িতে অতিথি হলো। এই মোহাম্মদ শাহর বাড়িতে তার আত্মীয়রা, অনেকজন আত্মীয় একসাথে এসে অতিথি হলো। তাদের মধ্যে একজন ছিল মোল্লা, যিনি ওই মসজিদে, আমাদের যেমন মন্দিরের পুরোহিত, তেমনি মসজিদে মোল্লা, যিনি আজান, তারপরে বিবাহের জন্য নিকাহ ইত্যাদি এই বিষয়গুলো, অর্থাৎ মাঙ্গলিক কাজকর্ম, শুধু তাই নয়, একটা সময় ছিল যে সময় মক্তব এবং মাদ্রাসা দুটো, মুসলিমদের যে শিক্ষা ব্যবস্থা, এই তো মক্তবে এই মোল্লা সাহেবরা কিন্তু ছেলে মেয়েদের কিন্তু পড়াতেন। তো যাই হোক, ইনি একজন আহ, বিশেষ বলবো যে বিশেষ গুণসম্পন্ন এরা, কারণ এদের শিক্ষা দীক্ষা, জ্ঞান, প্রত্যেকটা জিনিস কিন্তু একটু অন্য সাধারণ মানুষের থেকে আলাদা। তো তাদের মধ্যে মোল্লা ছিলেন। মোহাম্মদ শাহ ইলিয়াসকে একটা ভেড়া এনে মারতে বলল, যে অতিথিরা যখন এসছে তাদের আতিথেয়তা করতে হবে, তাহলে একটা ভেড়া নিয়ে এসো, দিয়ে মারো। ইলিয়াস তার চামড়া ছাড়িয়ে সেদ্ধ করে অতিথিদের কাছে পাঠিয়ে দিল। অতিথিরা খাওয়া দাওয়া করলো, চা খেলো, তারপর কুমিশে হাত দিল। এবার কুমিশ খাচ্ছে তারা, কুমিশে হাত দিয়েছে। মেঝের কম্বলের উপরে পাতা কুশনে গৃহস্বামীর সঙ্গে বসে অতিথিরা বাটি থেকে কুমিশ পান করতে করতে গল্প করছিল। সবাই একসাথে নিচের যে পাতনি পাতা আছে সেখানে বসেছে, বসে সবাই কুমিশ পান করছে। এমন সময় কাজ শেষ করে ইলিয়াস দরজার পাশ দিয়ে যাচ্ছিল। ইলিয়াস ভেতরে ঢোকেনি, সে বাইরে বাইরে যাচ্ছিল। তাকে দেখতে পেয়ে মোহাম্মদ শাহ অতিথিদের বলল, যখনই তাকে দেখতে পেয়েছে তখন তাদের অতিথিদেরকে বলছে, দরজার পাশ দিয়ে যে বুড়ো মানুষটি চলে গেল তাকে আপনারা লক্ষ্য করেছেন কি? একজন বলল, আমি তাকে দেখিনি, কিন্তু ওর মধ্যে বিশেষ করে দেখবার কিছু আছে নাকি? কারণ দেখো, যখনই কোনো একটা জিনিসকে দেখানো হয়
বা দেখার প্রসঙ্গটা আসে, তখনই আমাদের মনে কৌতূহল জাগে যে নিশ্চয়ই তার মধ্যে কোনো একটা বিশেষত্ব আছে। সেও সেভাবে জিজ্ঞেস করেছে যে আমি তাকে দেখিনি, কিন্তু ওর মধ্যে বিশেষ করে দেখবার কিছু কি আছে? বিশেষত্ব এই যে একসময় সে এ তল্লাটের সবচেয়ে ধনী ছিল। নাম ইলিয়াস। মোহাম্মদ শাহ বলছেন, নামটা আপনারা হয়তো শুনে থাকবেন। অতিথিরা বলল, নিশ্চয়ই, না শোনার জো কি? লোকটি কি কখনো চোখে দেখিনি, কিন্তু তার সুনাম ছড়িয়েছিল বহুদূর। ওই লোকটার নাম শুনেছি, চোখে হয়তো দেখিনি, কিন্তু বহুদূর পর্যন্ত তার সুনাম, ওই যে প্রথমে বলছিলাম বলবোলা, সুনাম কিন্তু ছড়িয়েছে বহুদূর। অথচ আজ তার কিছু নেই। আমার কাছে মজুরের মতো থাকে, আর তার স্ত্রী আমার ঘটকিদের দুধ দোয়। এই কথাটা মোহাম্মদ শাহ তাদেরকে বলছে। অতিথি বিস্ময়ে জিভ দিয়ে চুপ চুপ করে শব্দ করলো, যেমন আমরা করি কোনো জিনিসের আফসোস করলে, এইভাবে চুপ চুপ করে একটা শব্দ করলো। ঘাড় নাড়তে নাড়তে বলল, সত্যি, ভাগ্য যেন চাকার মতো ঘোরে। এটা কিন্তু সত্যি। আজকে যে লিক, কালকে সে লাখপতি। আজকে যে লাখপতি, কালকে তার লিকও থাকবে না। আমরা ইলিয়াসকে দেখলাম, একদম এই গল্পের প্রত্যক্ষ এক প্রমাণ। একজন ওপরে ওঠে তো আরেকজন তলায় পড়ে যায়। আহা, বলুন তো, বুড়ো লোকটার এখন নিশ্চয়ই খুব বিষণ্ণ। হ্যাঁ, এটা সবার ভাবাটা কিন্তু স্বাভাবিক, যে যার এত বিষয় সম্পত্তি ছিল, সেই সম্পত্তি হারিয়ে যখন সে ভাড়াটে মজুরের মতো কাজ করছে, নিশ্চয়ই তার মানসিক অবস্থাটা অত্যন্ত ভগ্ন এবং বিষণ্ণ। তাদেরও তাই মনে হয়েছিল। কি জানি, খুব চুপচাপ আর শান্ত হয়ে থাকে, কাজও করে ভালো। মোহাম্মদ শাহ বলছেন, জানি না, তবে ভীষণ চুপচাপ তারা, কিন্তু কাজ করে। অতিথিরা বলল, লোকটির সঙ্গে একটু কথা বলতে পারি কি? জীবন সম্পর্কে ওকে কিছু জিজ্ঞাসা করতে চাই আমি। আমার খুব কৌতূহল হচ্ছে, ওকে কিছু জিজ্ঞেস করব, কথা বলতে পারি? গৃহস্বামী বলল, অর্থাৎ মোহাম্মদ শাহ বলছেন, নিশ্চয়ই পারেন। তারপর তাঁবুর বাইরে গিয়ে ডাকলো, বাবাই, একবার এদিকে এসো তো। বাবাই শব্দের অর্থ হচ্ছে কি, যে পিতৃতুল্য মানুষকে, তার থেকে বয়সের মানুষকে সম্বোধন করা। সেইভাবেই কিন্তু মোহাম্মদ শাহ ইলিয়াসকে ডেকেছে, বাবাই, একবার এদিকে এসো তো, তোমার বুড়িকেও সঙ্গে নিয়ে এসো, আমাদের সঙ্গে একটু কুমিশ পান করবে। দেখো, আজকে সে গরিব হয়ে গেছে মানে তাচ্ছিল্য, এটা কিন্তু মোহাম্মদ শাহ তার মানসিকতাতে নেই। সে সসম্মানে আত্মীয়দের কাছে এসে তাকে জিজ্ঞেস করা, কিংবা একটা অসম্মান করা, কিংবা একটা অপদস্থ অবস্থাতে ফেলানো, বিষয়টা এরকম না। তাকেও বলেছে অতিথিদের সামনে, আসো একসাথে বসে একটু কুমিশ পান করি। ইলিয়াস আর তার স্ত্রী এলো। ইলিয়াস অতিথি ও গৃহস্বামীকে নমস্কার করলো, উভয়কে নমস্কার করলো, প্রার্থনা করলো, তারপর দরজার পাশে এক কোণে সে বসলো। দেখো, এইটুকু তার মধ্যে কিন্তু সেই বোধটা আছে যে তারা অতিথি, তারা সম্মানীয়, তাদের পাশে গিয়ে যে টপ করে বসে গেছে তা নয়, দরজার পাশে গিয়ে এক কোণে বসলো। তার স্ত্রী পর্দার আড়ালে গিয়ে কর্ত্রীর পাশে বসলো, অর্থাৎ মোহাম্মদ শাহর স্ত্রীর পাশে পর্দার আড়ালে কিন্তু গিয়ে সে বসলো। ইলিয়াসকে এক বাটি কুমিশ দেওয়া হলো। সে আবার অতিথি এবং গৃহস্বামীর মাথা নিচু করে নমস্কার করলো, এবং একটু খেয়ে বাকিটা নামিয়ে রাখলো। সে একটু পান করলো, দিয়ে নিচে নামিয়ে রেখেছে। এইবারে অতিথি তাকে জিজ্ঞেস করলো, আচ্ছা বাবাই, আমাদের দেখে তোমার অতীত জীবনের সুখ সমৃদ্ধির কথা স্মরণ করে এবং এখনকার দুরবস্থার কথা ভেবে কি খুব কষ্ট হচ্ছে? কত বড় প্রশ্ন দেখো। অতিথি জিজ্ঞেস করলো, আচ্ছা বাবাই, আমাদের দেখে মানে আমরা যে অতিথিরা এসেছি, এক সময় তো তোমার বাড়িতে অনেক অনেক অতিথি আসতো, যার আতিথেয়তা তুমি করেছো। অতি অতীত জীবনের সুখ সমৃদ্ধির কথা স্মরণ করে এবং বর্তমানে যে একেবারে নিঃস্ব,
এখনকার দুরবস্থার কথা ভেবে কি খুব কষ্ট হচ্ছে? ইলিয়াস হেসে বলল। সে হাসছে, একটু মুচকি হেসে বলছে, সুখ দুঃখের কথা যদি বলি, আপনার হয়তো আমার কথা বিশ্বাস করবেন না। সুখ দুঃখের কথা যদি বলতে হয়, আমার কথা হয়তো আপনারা বিশ্বাস করবেন না, বরং আমার স্ত্রীকে জিজ্ঞেস করুন। তিনি মেয়ে মানুষ, তার মনেও যা, মুখেও তাই। আমার স্ত্রীকে জিজ্ঞেস করুন, তারা তো মেয়ে মানুষ, তাদের তো অত প্যাঁচ পাঁচ নেই, সেই উত্তরটা দেবে। এ বিষয়ে তিনি পুরো সত্য বলতে পারবেন। অতিথি তখন পর্দার দিকে তাকিয়ে বলল, আচ্ছা ঠাকমা, মানে ঠাকুমা, আগেকার সুখ আর এখনকার দুঃখ সম্পর্কে তোমার মনের কথা বলো তো, জিজ্ঞেস করেছে তাকে। পর্দার আড়াল থেকে শামসেমাগি বলতে লাগলো, এ হলো আমার মনের কথা, আমি কিন্তু বাঁধিয়ে কিছু বলছি না, অতি রঞ্জন করেও কিছু বলছি না। 50 বছর এই বুড়ো আর আমি একত্র বাস করেছি, আমার মনের কথাগুলো শুনুন। 50 বছর ধরে আমি এবং বুড়ো দুজনে একত্রে বাস করেছি, একসাথে বসবাস করেছি, সুখ খুঁজেছি, কিন্তু কখনো পাইনি। আর আজ এখানে এই আমাদের দ্বিতীয় বছর, আমাদের 2 বছর হতে চলেছে, যখন আমাদের কিছুই নেই, যখন আমরা ভাড়াটে মানুষের মতো বেঁচে আছি, তখন আমরা পেয়েছি সত্যিকারের সুখ। আজ আর কিছু চাই না। অবাক করা কথা, যখন তাদের এত বিষয় সম্পত্তি ছিল, সুখ ছিল, স্বাচ্ছন্দ্য ছিল, তখন নাকি সুখ খুঁজে পায়নি। আজকে ভাড়াটি মজুরের মতো তারা কাজ করে এবং দুটো খায়, এখন যা সুখ, বলছে এর থেকে বেশি কিছু আর চায় না। অতিথিরা বিস্মিত, তারা অবাক হয়ে গেল। গৃহস্বামীও ঈর্ষিত। সে উঠে দাঁড়ালো, পর্দা সরিয়ে বুড়ির দিকে তাকালো, 2 হাত ভেঙে বসে সে স্বামীর দিকে চেয়ে হাসছে, স্বামীও হাসছে, উভয়ে কিন্তু হাসছে। বুড়ি আবার কথা বলল, আমি সত্যি কথা বলছি, তামাশা করছি না, আমি কিন্তু আপনাদের সঙ্গে মজা করছি না। অর্ধ শতাব্দী ধরে আমরা সুখ খুঁজেছি। অর্ধ শতাব্দী মানে 50 বছর, শতাব্দী মানে 100 বছর। অর্ধ শতাব্দী ধরে সুখ খুঁজেছি, যতদিন ধনী ছিলাম কখনো সুখ পাইনি, কিন্তু আজ এমন সুখের সন্ধান আমরা পেয়েছি যে আর কিছুই চায় না, আমরা আর কিচ্ছু চাই না। কিন্তু এখন কিসে তোমাদের সুখ হচ্ছে? একজন প্রশ্ন করছেন যে এখন সুখটা কোথায়? বলছি, যখন ধনী ছিলাম, বুড়ো আর আমার এক মুহূর্তের জন্য শান্তি ছিল না, যা হয় স্বাভাবিক। যখন সম্পত্তির নেশাতে কেউ মানুষ থাকে না, তখন নিজেদের মধ্যে আলাপচারিতা, ভালোবাসা, সমস্ত কিছু শেষ হয়ে যায়। এবং তাদেরও যা ঘটনা ঘটেছে, কথা বলবার সময় নেই, অন্তরের কথা ভাববার সময় নেই, ঈশ্বরের কাছে প্রার্থনা করার সময় নেই, সব সময় তো ব্যস্ত ব্যস্ত ব্যস্ত। বর্তমানে মানুষও হয়ে গেছে এইরকমই ব্যস্ত। এত ব্যস্ত হয়ে গেছে মানুষ যে এখন আত্মীয় পরিজন এদেরকে ভুলতে বসেছে। একান্নবর্তী পরিবার এখন আর নেই। জ্যাঠা, কাকা, কাকিমা এখন ছোট ছোট বাচ্চাদেরকে বই পড়ে তাদেরকে বোঝাতে হয়, বাবার বড় ভাইকে জেঠু বলে, জেঠুর স্ত্রীকে জেঠিমা বলে। কোন জায়গাতে এসে পড়েছি আমরা। যাই হোক, ঈশ্বরের কাছে প্রার্থনা করার মতো সময় নেই, দুশ্চিন্তাও অন্ত ছিল না। কেন? হয়তো অতিথিরা এলেন, এক দুশ্চিন্তা, তাদের আতিথেয়তা দিতে হবে, কোথাও যেন ত্রুটি না হয়, লক্ষ্য রাখা, কাকে কি খেতে দিই, কি উপহার দিই, যাকে লোকে নিন্দা না করে। আবার অতিথিরা চলে গেলে মজুরদের দিকে নজর দিতে হয়। মজুর, অনেক মজুর তো আছে, তারা কাজ করছে, তাদের দিকে নজর দিতে হয়। তারা যেমন কম খেটে বেশি খেতেই ব্যস্ত, স্বাভাবিক কারণে। আর এখনকার কথা বাদ দিয়ে দাও, এখন তুমি একটা মজুরকে লাগাও,
সে 3 বার বিড়ি খাবে, 2 বার তামাক খাবে, 5 বার বসবে, আর কাজের দিকে নেই। আর তুমি যদি একটু তদারকি করো, দেখো, বলে বাবু এই তো এসে বসলাম একটু, দেখছেন না প্রচন্ড চড়া রোদ্দুর, কিছু বলার থাকে না। তো তখনও তাই হতো। সে বলছে যে তারা যেমন কম খেটে বেশি খেতেই ব্যস্ত, তেমনি আমরাও নিজেদের স্বার্থে তাদের উপর কড়া নজর রাখি, সেও তো পাপ। তাহলে আমরা আমাদের স্বার্থের জন্য, সে যদি পারছে না, তাকেও বলপূর্বক, এ বসে আছিস কেন, কাজ কর, এই দাঁড়িয়ে আছিস কেন, যা ওখানে এটা কর, এই নজরদারি করা, শামসেমাগি বলছেন এটাও তো এক ধরনের পাপ। অন্যদিকে দুশ্চিন্তা, এই বুঝি নেকড়েতে ঘোড়ার বাচ্চা বা গরুর বাছুরটা নিয়ে গেল, এটাও একটা ভয়। নেকড়ে এসে ছোট বাচ্চাটাকে ধরে নিয়ে টেনে হিড় হিড় করে হয়তো নিয়ে চলে গেল, কিংবা চোর এসে ঘোড়াগুলো নিয়ে সরে পড়লো। রাতে ঘুমোতে গেলাম, কিন্তু ঘুমোবার উপায় নেই, এও মনে এক দুশ্চিন্তা। ভেড়ি বুঝি ছাগলগুলোকে চেপে মেরে ফেললো। ছোট ছোট যে ছাগলের ছানা, সেগুলোকে হয়তো দেখা গেল ভেড়ি, অর্থাৎ স্ত্রী ভেড়া যেটা, সে এসে হয়তো পা তুলে দিয়েছে, একটা ব্যাঁ ব্যাঁ করতে করতে মরে গেছে। আবার রাত্রে উঠে তাদেরকে হয়তো সরাতে হলো, অন্যান্য কক্ষে ঢোকাতে হলো, ইত্যাদি ইত্যাদি। এই ধরনের দুশ্চিন্তা ছিল, ফলে সারা রাত ঘুমই ছিল না। একটা দুশ্চিন্তা পেরোতে আর একটা এসে মাথা চাড়া দিত, একটা শেষ হতো আরেকটা। শীতের জন্য যথেষ্ট খড় মজুত আছে তো, এটাও মনে রাখতে হতো যে শীত আসছে, এরপরে সমস্ত খড় মজুত করে রাখতে হবে, নাহলে পশুরা খেতে পাবে না। এছাড়া বুড়োর সঙ্গে মতবিরোধ ছিল, হ্যাঁ, মাঝে মাঝে মতবিরোধ হয়ে যেত। কিভাবে হতো? সে হয়তো বলতো এটা এভাবে করা হোক, আমি বলতাম অন্যরকম, মতের মিল হতো না। সে বলতো এটা করো, আমি বলতাম না এটা হবে না, এটা করলে ভালো হবে। এই নিয়ে মতবিরোধ হতো, ফলে ঝগড়া, সেও তো পাপ। কাজেই এক দুশ্চিন্তা থেকে আরেক দুশ্চিন্তা, এক পাপ থেকে আরেক পাপেই দিন কাটতো। এইভাবে তখন দিন কেটেছে, সুখী জীবন কাকে বলে কোনোদিন বুঝিনি। আর এখন, বুড়ো আর আমি একসঙ্গে সকালে উঠি, দুটো সুখ শান্তির কথা বলি, ঝগড়াও কিছু নেই, দুশ্চিন্তাও কিছু নেই, আর তো তাদের সম্পত্তি বলে কিছুই নেই। দুজনকে কাজ করতে হবে, এটাই শেষ কথা। তাই সকালবেলা দুজনে ওঠে, দুটো কথা হয়, হয়তো মর্নিং ওয়ার্কে যায় না, ঠিক আছে, হাত ধরাধরি করে হয়তো একটু বুড়ো বুড়ি ঘুরতে গেছে, সেটা হয়তো করে না, কিন্তু দুটো সুখ দুঃখের কথা বলে, দুটো কথা বলার সময় থাকে। আর কি করে? ঝগড়াও কিছু হয় না, দুশ্চিন্তাও নেই। আমাদের একমাত্র কাজ প্রভুর সেবা করা, অর্থাৎ যারা আমাকে আশ্রয় দিয়েছে, যাদের সান্নিধ্যে আমরা আছি, সেই প্রভুর একটু সেবা করা। যতটা খাটতে পারি স্বেচ্ছায় খাটি, কাজে প্রভুর কাজে আমাদের লাভ বইকে লোকসান নেই। বাড়িতে এলে খাবার ও কুমিশ পাই, শীতকালে গরম হবার জন্য লোমের কোট আছে, জ্বালানিও আছে, আত্মার কথা আলোচনা করবার বা ভাববার মতো সময় আছে। অর্থাৎ উভয়ের মধ্যে ভালো মন্দ সমস্ত কথা বলার সময় আছে। বুড়ি হয়তো বলছে পা আমার খুব যন্ত্রণা করছে, তখন বুড়ো কি বলবে? একটু গরম করে তেল লাগাও, দেখবে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। কিন্তু তখন, যদি কখনো বুড়ি বলেছে যে জানো আজকে আমার পা খুব ব্যথা করছে, তোমারই করছে পা ব্যথা, আমার পা ব্যথা করেনি, তুমি খাটছো আমি খাটিনি, এই ঝগড়া হয়ে যেত। এখন আর এগুলো হয় না। আত্মার কথা আলোচনা করবার বা ভাববার মতো সময় আছে, ঈশ্বরের কাছে প্রার্থনা করবার। তখন কিন্তু ঈশ্বরকেও প্রার্থনা করার মতো তাদের সময় ছিল না, এত ব্যস্ততার মধ্যে তাদেরকে কাটাতে হতো। 50 বছর ধরে সুখ খুঁজে খুঁজে এতদিনে পেয়েছি। অতিথিরা গল্প শুনছে, অবাক হয়ে শুনছে, অতিথিরা হেসে উঠল। এগুলো শুনে এদের কথা, শামসেমাগের কথা শুনে হেসে উঠল। কিন্তু ইলিয়াস বলল, বন্ধুগণ, হাসবেন না, আপনারা হাসবেন না, এটা তামাশা নয়, আমরা কোনো মজা করছি না, মজা করে বলছি না, এটাই মানুষের জীবন। আমার স্ত্রী আর আমি অবুঝ ছিলাম,
যখন বিষয় সম্পত্তি নিয়ে মেতেছিলাম আমরা অবুঝ ছিলাম, তাই সম্পত্তি হারিয়েও কেঁদেছিলাম। এই বিষয় সম্পত্তি যখন আমাদের সব একটা একটা করে ধ্বংস হয়ে গেছে, শেষ হয়ে গেছে, তখন কেঁদেছিলাম। কিন্তু ঈশ্বর আমাদের কাছে সত্যকে উন্মুক্ত করেছেন। ঈশ্বর আমাদের কাছে যেটা সত্য, যে বিষয় আশয়, এগুলো মানুষের জীবনের কিছু নয়, শুধুমাত্র মায়া। উনি উন্মোচন করেছেন, আজ বুঝতে পেরেছি। আর সে কথা যে আমরা আপনাদের বললাম, যে কথা আর সে কথা যে আমরা আপনাদের বললাম, তা ফুর্তির জন্য নয়, আপনাদের কল্যাণের জন্য। এইখানে আমরা দেখতে পাচ্ছি যে ইলিয়াস একটা কিন্তু খুব জ্ঞানের কথা বলেছে। তখন মোল্লা বললেন, এটা খুব জ্ঞানের কথা। ইলিয়াস যা বলল সবই সত্য, তা পবিত্র গ্রন্থে লেখা আছে, অর্থাৎ মুসলিমদের পবিত্র গ্রন্থ কোরআন, কোরআনে এটা লেখা আছে। শুনে অতিথিরা ভাবতে বসলো যে সত্যিই তো আমরা যেভাবে বিষয় সম্পত্তি নিয়ে হানাহানি, মারামারি, ঝগড়াঝাঁটি, অশান্তি সমস্ত করছি, মানুষের জীবনে বিষয় সম্পত্তি এগুলো তো কিছুই নয়। তাহলে দেখো, আমরা শেষে এই গল্পটার মধ্য দিয়ে যেটা জানতে পারছি যে এই গল্পটা কি, ইলিয়াস গল্পটা হচ্ছে একটি শিক্ষামূলক গল্প প্রথম। এবং আমরা যে শিক্ষাগুলো এখানে তাদের চরিত্রের মধ্য দিয়ে পেলাম, তাতে বলতেই পারি যে পরিশ্রম, সততা জীবনের সুপ্রতিষ্ঠিত হওয়া যায়। পরিশ্রম করে এবং সততার সঙ্গে যদি আমরা পরিশ্রম করি, তাহলে আমরা সুপ্রতিষ্ঠিত হতে পারি। কিন্তু এটা শেষ কথা নয়। কেন? দেখো, তারা পরিশ্রম করেছিল, তারা সৎ ছিল, তাদের বিষয় সম্পত্তি অনেক হয়েছিল, কিন্তু শান্তি বিরাজ করেনি। আর এই শান্তি বিরাজ না করার, অশান্তি বিরাজ করার কারণটা কি ছিল? একাধারে ছেলেরা আয়েশি হয়ে উঠেছিল, আরাম পিয়াসী হয়ে উঠেছিল। দ্বিতীয়ত, এমন এক ঝগড়ুটে বউকে নিয়ে এলো, যেখানে সে মানাতে পারেনি বলে সেখানে বিষয় সম্পত্তির ভাটা পড়লো। আর সর্বোপরি যেটা হচ্ছে যে আমরা সংসারের মধ্যে থেকে ঈশ্বরের যদি কামনা করতে না পারি, তাহলে কিন্তু শান্তি বিরাজ করতে পারে না। একটা কথা আছে, ভাবছো বসে, ভাবছো বসে চলবে কিসে, ভাববার তুমি কে? ভাবছো বসে চলবে কিসে, ভাববার তুমি কে? ভাববার যিনি ভাবছেন তিনি, তুমি ভাবো তাকে। অর্থাৎ ঈশ্বরকে যদি আমরা সংসারের মধ্য থেকেও পরিশ্রম এবং সততার সঙ্গে হাঁটতে পারি, তাহলে আমাদের জীবন হয়ে উঠবে মধুরময়, সুখকর এবং শান্তির। তাহলে আমরা গল্পটা পড়ে এইটুকু বুঝতে পারলাম যে শুধু মানুষের জীবনে বিষয় সম্পত্তি শেষ কথা নয়, আমাদের সংসারে থাকতে হলে ঈশ্বরকে আরাধনা করা, সহমত পোষণ করা এবং ব্যবহার থেকে আরম্ভ করে শান্তি বিরাজ করার যে প্রয়াস, সেই প্রয়াসই আমাদেরকে হতে হবে। নিশ্চয়ই গল্পটা বুঝতে পেরেছো।